বিষয়টা হচ্ছে স্বামী বিবেকানন্দের ভারত ভাবনা। ভগ্নী নিবেদিতা তার যে বিখ্যাত গ্রন্থ স্বামীজি সম্পর্কে, স্বামীজিকে যে রূপ দেখিয়াছি, ইংরেজিতে তিনি লিখেছিলেন এই গ্রন্থটি, দি মাস্টার অ্যাজ আই স হিম। সেই গ্রন্থে তিনি বলছেন, আমার মানে নিবেদিতার ভারতে আসার প্রথম মুহূর্ত থেকে স্বামীজির দেহান্ত পর্যন্ত, আপনারা শুনতে পাচ্ছেন? স্বামীজির দেহান্ত পর্যন্ত আমার যে উপলব্ধি হয়েছিল, যেটা আমি দেখেছিলাম নিজের চোখে, স্বামীজির জীবনের সবথেকে বড় যন্ত্রণা ছিল এই ভারতবর্ষ, ভারতবর্ষের কষ্ট, ভারতবর্ষের দুঃখ, ভারতবর্ষের পরাধীনতা তাকে খুবই কষ্ট দিত। এই মর্মান্তিক যাতনা ভোগ ভারত সম্পর্কে তার জীবনের সবথেকে লক্ষণীয় বৈশিষ্ট্য ছিল। ভগ্নী নিবেদিতা বলছেন, এটি আমার নিজের চোখে দেখা। এই যে ভারত ভারত বলে স্বামীজির যে এত উন্মাদনা, ভারতের প্রতি এত ভালোবাসা, এই যেন একটা অগ্নিময় দহন জ্বালা। নিবেদিতা বলছেন, এটা আমার একটি অভিজ্ঞতা, এটি দর্শন করার অভিজ্ঞতা আমার হয়েছিল। নিবেদিতা লিখেছেন যে ভারতবর্ষ তার মধ্যে প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসের মতো সত্য ছিল। নিবেদিতা বলছেন, ইন্ডিয়া throbbed in his breast. India beat in his pulses. India was his daydream. India was his nightmare. ভারতবর্ষ স্বামীজির হৃদয়ে সবসময় স্পন্দিত হতো। তার ধমনীর রক্ত প্রবাহে এই ভারতবর্ষের ধ্বনি উঠত এবং এই ভারতবর্ষ ছিল নিবেদিতার, স্বামীজির, নিবেদিতা লিখছেন, দিবসের স্বপ্ন এবং রাত্রির দুঃস্বপ্ন। ইন্ডিয়া ওয়াজ হিজ ডে ড্রিম, ইন্ডিয়া ওয়াজ হিজ নাইটমেয়ার। স্বামীজির সম্পর্কে নিবেদিতা লিখেছেন। এই যে একটা দেশ সম্পর্কে একজন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্ন্যাসীদের মধ্যে অন্যতম ছিলেন স্বামী বিবেকানন্দ। এবং সন্ন্যাসীর কাছে আমরা জানি নিজের মাতৃভূমি বা দেশের কোনো গুরুত্ব নেই, কারণ সন্ন্যাসীর মাতৃভূমি হচ্ছে গোটা পৃথিবী। আচার্য শঙ্করের ভাষা উদ্ধার করে বলতে পারি, স্বদেশ ভুবনত্রয়ম, তার স্বদেশ হচ্ছে ত্রিভুবন, গোটা দেশ দেশান্তর সব তার মাতৃভূমি, তার জন্মভূমি। এবং সন্ন্যাসীর চরিত্রের সঙ্গে এই যে দেশের প্রতি ভালোবাসা, এটা বেমানান, এটা খাপ খায় না। চলে আসুন, এটা বেমানান, এটা খাপ খায় না। কিন্তু স্বামীজি এগুলোকে কোনো গুরুত্ব দিতেন না। স্বামীজি ভারত ভারত বলে পাগল হয়ে যেতেন। ভারত ছিল তার নিঃশ্বাস প্রশ্বাসের মতো প্রতি মুহূর্তের জীবনের অঙ্গ, এবং এর জন্য তার কোনো লজ্জা ছিল না।
তার কোনো গ্লানি বোধ ছিল না। সন্ন্যাসী হয়েও তিনি নিজের জন্মভূমির প্রতি এরকম দুর্বলতা অনুভব করছেন, এত ভালোবাসছেন, তার জন্য তার মধ্যে কোনো দুঃখবোধ, কোনো গ্লানিবোধ, কোনো অপরাধ বোধ ছিল না। তিনি নিঃসংকোচে তার একটি চিঠির মধ্যে লিখছেন, আমার চরিত্রের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমি আমার দেশকে খুব ভালোবাসি, বড় একান্তভাবে ভালোবাসি। এটা কিন্তু সন্ন্যাসীর পক্ষে স্বীকার করাটা খুব গৌরবের নয়, বরং অগৌরবের। স্বামীজি সব ভ্রুক্ষেপ করতেন না। স্বামীজি দ্বিধাহীন কণ্ঠে বললেন, আমার চরিত্রের সব থেকে বড় দুর্বলতা হচ্ছে আমি আমার দেশকে বড় ভালোবাসি, বড় গভীরভাবে ভালোবাসি। তো সত্যি সত্যি স্বামীজির ভারতের প্রতি ভালোবাসার কোনো সীমা পরিসীমা ছিল না। নিঃসংকোচে সন্ন্যাসী শ্রেষ্ঠ হয়েও তিনি বলছেন, আমি আমার জন্মভূমিকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি। স্বামীজির এই যে স্বদেশ প্রীতি, এই যে ভারত প্রীতি, এটার উৎস কোথায়, কোত্থেকে তিনি পেলেন এটা? তার বাবার, তার মায়ের, তার বংশের, পূর্বপুরুষের কারোর তো এরকম নিজের দেশের প্রতি, জন্মভূমির প্রতি ভালোবাসার কথা আমরা জানি না বা শুনিনি। স্বামীজি কোথা থেকে পেলেন? স্বামীজি বলেছেন, তার জীবনের যা কিছু গৌরব, সেই গৌরব তার নিজের কিচ্ছু নয়। এই সব কিছুই তিনি পেয়েছেন তার গুরুদেবের কাছ থেকে, অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। যা কিছু গৌরব সব তাঁর, নিজের নয়। স্বামীজি বলছেন, হি ইজ অ্যান্ড হি ইজ অ্যালোন। সব গৌরব শুধু তাঁর এবং শুধুমাত্র তাঁর, আমার কিছু নয়, আমি কেউ নই। সব গৌরব তাঁর, আমার আচার্য দেবের, শ্রীরামকৃষ্ণ দেবের। যা কিছু তার জীবনের বৈশিষ্ট্য, তার চরিত্র মাহাত্ম্য, যা কিছু আমরা লক্ষ্য করেছি, তিনি উত্তর পুরুষ হিসাবে পূর্বপুরুষের কাছ থেকে নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য অর্জন করেছিলেন। কিন্তু এই যে তার এই দিকটি, তার স্বদেশের প্রতি ভালোবাসা, তার জন্মভূমির প্রতি ভালোবাসা, এটি তিনি কোত্থেকে পেয়েছেন? তিনি বলছেন, আমার যা কিছু গৌরব সব তার কাছ থেকে পাওয়া। এবং এর মূলে, এর উৎসে কে আছেন? হি অ্যান্ড হি অ্যালোন, শ্রীরামকৃষ্ণ এবং শুধুই শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ যে কথাটা লোকে সাধারণত জানে না, যে স্বামীজির যে স্বদেশ প্রেম, যে ভারত প্রেম, জন্মভূমির প্রতি তার এত ভালোবাসা, এটিও তিনি বলছেন, এটিও আমার আচার্যদেবের কাছ থেকে আমি পেয়েছি। আমি একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীকে দর্শন করার সৌভাগ্য লাভ করেছিলাম, যিনি, এই জন্যেই পরম সৌভাগ্য বলে মনে করি এটাকে আমি, যে ওই মহাবিপ্লবী তিনি স্বামী বিবেকানন্দকে দর্শন করেছিলেন। এবং তিনি বলতেন, ওই মহাবিপ্লবী হেমচন্দ্র ঘোষ, বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, বাংলার বিপ্লবীদের কাছে তিনি ছিলেন বরদা, অর্থাৎ সবাই তাকে ওই সম্মান দিতেন। তিনি বলেছেন, স্বামীজি আমাকে বলেছিলেন, এটা কোনো বইতে পাবেন না আপনারা, স্বামীজি আমাকে বলেছিলেন, ইংরেজকে কখনো বিশ্বাস করবি না। শ্রীরামকৃষ্ণ, আমি ভুল বললাম, স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শুনেছিলেন, ইংরেজকে কখনো বিশ্বাস করবি না। তখনকার দিনে এই কথাটা বলা খুব সহজ ছিল না, খুব সাহসের পরিচায়ক ছিল। ইংরেজকে কখনো বিশ্বাস করিস না, ওরা ওই দেশকে শেষ করে দিচ্ছে। সেখান থেকেই ওই যে বলছেন, আমার সব কিছুই তার কাছ থেকে পাওয়া, যা কিছু গৌরব, এই ভারত প্রেমটিও স্বামীজি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পেয়েছেন।
আজকে আমাদের কাছে ইন্টারনেটের সৌজন্যে সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয়। এখানে একটা মুঠোফোন মানে মোবাইল নিয়ে আমি এরকম করে টিপে টিপে সারা পৃথিবীকে 1 সেকেন্ডের মধ্যে আমি ধরে ফেলতে পারি। সে সময় তো তা ছিল না। তখন এই ভারতবর্ষ মানে একটা বিশাল দেশ, এটা মহাদেশের মতো দেশ। সেই দেশকে জানা চেনা, সব জায়গায় তার ভালোবাসাকে ছড়িয়ে দেওয়া অত সোজা ব্যাপার ছিল না। এবং ভারতবর্ষের যারা স্বাধীনতা সংগ্রামী তারা সকলেই এক বাক্যে স্বীকার করছেন তাদের সকলের যে ভারত প্রেম, যে ভারত ভাবনা, যে ভারত দৃষ্টি, তার মূলে দাঁড়িয়ে আছেন স্বামী বিবেকানন্দ, একজন মানুষ। ব্রহ্মবন্ধ উপাধ্যায় নামে একজন বিখ্যাত ভারত প্রেমিক ব্যক্তি আমাদের বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি স্বামীজির সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছেন স্কটিশ চার্চ কলেজে। তার নাম ব্রহ্মবান্ধব উপাধ্যায়, বিখ্যাত সন্ন্যাসী এবং বিখ্যাত দেশপ্রেমিক। তিনি বলছেন, দেশের জন্যে ব্যথা, দেশের জন্যে যন্ত্রণা কখনো কি শরীরহীনই হয়, শরীর ধারণ করে? যদি তা কখনো হয় তাহলে বিবেকানন্দকে বোঝা যেতে পারে। দেশের জন্যে ব্যথা, দেশের জন্যে যন্ত্রণা কি কখনো শরীরহীনই হয়, শরীর ধারণ করে, মূর্ত হয়ে ওঠে? যদি কখনো হয় তাহলে বিবেকানন্দকে বোঝা যেতে পারে। এই ব্রহ্মবন্ধ উপাধ্যায় বলছেন। এই ব্রহ্মবন্ধ উপাধ্যায়কে যদি কেউ বলতো যে আপনাকে অনেকে বলে যে আপনি ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, যেটা পরবর্তীকালে মহাত্মা গান্ধীকে অনেকে বলে থাকেন ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, ব্রহ্মবন্ধ বলতেন আমি কেউ নই। যদি ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম কেউ হয়ে থাকে তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। আর স্বামীজি বলেছেন আমার সব কিছু তার কাছ থেকে পাওয়া, মানে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পাওয়া। ব্রহ্মবন্ধ বলছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। স্বামীজি হচ্ছেন ফাদার আর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। স্বামী বিবেকানন্দ দেশকে যে দেখেছেন, এই দেশকে দেখার দৃষ্টি তিনি কোথা থেকে পেলেন? আপনারা মহিতলাল মজুমদারের নাম অনেকে শুনে থাকবেন। বিখ্যাত কবি, বিখ্যাত সাহিত্যিক, বিখ্যাত সাহিত্য সমালোচক। তার একটি বিখ্যাত গ্রন্থ আছে বীর সন্ন্যাসী বিবেকানন্দ, মহিতলাল মজুমদারের। এটি তার নিজের লেখা গ্রন্থ নয়, তার নিজের লেখা প্রবন্ধের সংকলন হচ্ছে এটি। তার একজন একান্ত সচিব ছিলেন কেশবলাল সরকার। তিনি আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের কর্মী ছিলেন। আমার সঙ্গে তার খুব হৃদ্যতার সম্পর্ক ছিল। আমি বহু বছর ইনস্টিটিউট অফ কালচারে কাটিয়েছি। তো তিনি বলতেন যে মহিতলাল মজুমদার স্বামী বিবেকানন্দ প্রাণ ছিলেন এবং তিনি করেছিলেন। মহিতলালের নিজের লেখা ওগুলি প্রবন্ধগুলি অবশ্যই, কিন্তু গ্রন্থটি তিনি প্রস্তুত করেননি। গ্রন্থটি প্রস্তুত করেছিলেন ওই কেশবচন্দ্র সরকার। কিন্তু সেই গ্রন্থটির মধ্যে এত অসাধারণ কথা, এত অসাধারণ বিশ্লেষণ স্বামীজির বিভিন্ন চিন্তা ভাবনা দর্শন সম্পর্কে, এটা আমাদের মুগ্ধ করে। অসাধারণ ভাষা, সুন্দর চমৎকার ভাষা। এবং এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি যে স্বামী বিবেকানন্দের যে ভারত চিন্তা, যে ভারত ভাবনা, এটা তিনি কোথা থেকে পেলেন? আমি একটু আগে বললাম সব কিছু তিনি বলছেন আমি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পেয়েছি। কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপটে বিচার করলে আমরা দেখব যে হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ থেকে তিনি সব কিছুই পেয়েছেন, তিনি নিজেই বলছেন, আমাদের কিছু বলার নেই। কিন্তু ইতিহাসের প্রেক্ষাপটে যদি আমরা দেখি তাহলে দেখব রাজা রামমোহন রায়
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, এসব বিখ্যাত স্বামীজির পূর্বসূরি। তারা স্বামী বিবেকানন্দের যে ভারত দৃষ্টি, যে ভারত ভাবনা, তাকে প্রভাবিত করেছেন। এবং স্বামীজির থেকে বয়সে 1.5 বছরের বড় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার একটি ভারত ভাবনা আছে যেটি বিখ্যাত, রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত দৃষ্টি ও ভারত ভাবনা। কিন্তু 1902 সালে যখন স্বামী বিবেকানন্দ লোকান্তরিত হন, তখন রবীন্দ্রনাথের নাম এই বাংলায় কজন জানতেন? অনেকেই জানতেন হয়তো, কিন্তু সেভাবে তো কেউ জানতেন না রবীন্দ্রনাথকে। 1902 সালের পরে যখন স্বামীজি লোকান্তরিত হলেন, চলে গেলেন পৃথিবী ছেড়ে, তারপরে 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন। তখন তাকে জানলো আমার দেশ, দেশের বাইরে, সারা পৃথিবীতে তাকে চিনল রবীন্দ্রনাথ ঠাকুরকে। কিন্তু যখন 1902 সালে বিবেকানন্দ লোকান্তরিত হয়েছেন, তখন সারা পৃথিবী তাকে জানে। তখন রবীন্দ্রনাথকে প্রায় কেউ চেনে না বলতে গেলে। হ্যাঁ, কিছু লোক, কলকাতার লোক হয়তো জানে, শান্তিনিকেতনের লোক জানে, কিন্তু সারা বঙ্গদেশ এবং সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবী তখন রবীন্দ্রনাথকে জানে না। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথের একটি নেতৃত্ব ভূমিকা ছিল, তখন তাকে অনেকে জানতে শুরু করল। তার আগে রবীন্দ্রনাথকে কেউ চিনতেন না। তা আমি মনে করি স্বামীজির যে ভারত ভাবনা এবং ভারত দৃষ্টি, তার পশ্চাতে স্বামীজি নিজেই বলছেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে তিনি সব কিছু পেয়েছেন। এটা তো আমাদের কিছু বলার নেই এক্ষেত্রে। কিন্তু স্বামীজির সমকালীন যেসব বিখ্যাত ব্যক্তিত্ব, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের যে ভারত দৃষ্টি, তার প্রভাব বিবেকানন্দের ওপরে পড়েনি। কারণ বিবেকানন্দ তো তার আগেই তার ভারত দৃষ্টির পরিচয় রেখে দিয়েছে। কিন্তু বিবেকানন্দের পরে, তিনি চলে যাওয়ার পরে, রবীন্দ্রনাথ যখন বৃহৎ হয়ে উঠছেন, মহৎ হয়ে উঠছেন, তখন তার ভারত দৃষ্টি সারা ভারতবর্ষের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এবং সেই সময় রবীন্দ্রনাথের যে ভারত দৃষ্টির কথা আমরা পরিচয় পাচ্ছি তার বিভিন্ন লেখা থেকে, কবিতা থেকে, তার প্রভাব, রবীন্দ্রনাথের প্রভাব অন্যদের ওপরে এসে পড়েছে। আর রবীন্দ্রনাথের ওপরে যারা তার পূর্বসূরি, রামমোহন রায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এদের প্রভাব পড়েছে বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দের উপরে। কিন্তু বিবেকানন্দের প্রভাব রবীন্দ্রনাথের উপরে পড়েছে, এটাকে অস্বীকার করা যাবে না, কোনো মতেই অস্বীকার করা যাবে না। তো স্বামী বিবেকানন্দের ভারত ভাবনার মধ্যে রবীন্দ্রনাথের প্রভাব নেই, কিন্তু রবীন্দ্রনাথের ভারত ভাবনার মধ্যে স্বামী বিবেকানন্দের প্রভাব অত্যন্ত স্পষ্ট হয়ে রয়েছে। এবং তার যে বিখ্যাত উপন্যাস, বলে মহাকাব্যিক উপন্যাস গোরা, রবীন্দ্রনাথের লেখা, সেই গোরার মধ্যে তিনি একটি চরিত্র অঙ্কন করেছেন, সেটি হচ্ছে আনন্দময়ী। গোরাকে যিনি পালন করেছিলেন, গোরার নিজের মা নয়, এই গোরা হচ্ছে একজন আইরিশ দম্পতির পুত্র সন্তান। বিদ্রোহের সময়, সিপাহী বিদ্রোহের সময় তার বাবা মা মারা যান এবং এই শিশুকে ওই আনন্দময়ী তিনি মানুষ করেন। এই উপন্যাসের মধ্যে এটা বলা হচ্ছে, তাকে মানুষ করেন। তার মানে গোরার চরিত্রে ছিল আয়ারল্যান্ডের রক্ত। ভগ্নী নিবেদিতা হচ্ছে আয়ারল্যান্ডের মেয়ে, আইরিশ রক্ত তার শরীরের মধ্যে প্রবাহিত। তার পিতামহ অত্যন্ত বিখ্যাত একজন আয়ারল্যান্ডের মুক্তি সংগ্রামের নেতা ছিলেন। তো স্বামী বিবেকানন্দের সঙ্গে যখন এই কথাগুলো আমরা একসঙ্গে বিশ্লেষণ করি, আলোচনা করি, তখন আমরা দেখতে পাই যে স্বামী বিবেকানন্দ, তার মধ্যে যে বিদ্রোহের যে রক্ত,
সেটি তিনি বলছেন এটাও শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পেয়েছি, ওটাও তিনি বলেছেন। এখন ওই যে আনন্দময়ীর কথা বললাম, গোরা উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথ অসাধারণ একটি চরিত্র অঙ্কন করেছেন আনন্দময়ী। তিনি অত্যন্ত রক্ষণশীল মহিলা ছিলেন, হিন্দু মহিলা, ও উদার মনের মহিলা ছিলেন। এবং সেই আনন্দময়ীর মধ্যে আমরা আরেকজন নারীর ছায়া পাই। রবীন্দ্রনাথ স্বীকার করেননি এটা, আমরা দেখতে পাচ্ছি সেই আনন্দময়ীর যে ছায়া, আনন্দময়ীর চরিত্রে, সেটা কার? এই গোটা ভারতবর্ষের যে ভারত মাতার ছায়া তার মধ্যে আমরা দেখতে পাই, বিশাল ভারত জননীর ছায়া তার মধ্যে আমরা দেখতে পাই। এবং এই আনন্দময়ী নামটা আমার একটা ধারণা, জানি না তথ্য দিয়ে প্রমাণ করতে পারবো কিনা, যে এই আনন্দময়ী আর শারদাময়ী এই দুয়ের মধ্যে একটা কানেকশন আছে বলে আমার নিজের ধারণা। আনন্দময়ী এবং শারদাময়ী। আনন্দময়ী হচ্ছেন রবীন্দ্রনাথের এই গোরা উপন্যাসের প্রধান চরিত্র, আর শারদাময়ী হচ্ছে আমাদের মা সারদা দেবী। তিনি যেমন ভগ্নী নিবেদিতাকে, তিনি আয়ারল্যান্ডের মেয়ে, আইরিশ মেয়ে, এবং তখনকার দিনের ব্রাহ্মণ্য শাসিত সমাজ, এই আয়ারল্যান্ডের মেয়ে মানেই ম্লেচ্ছ, এই ধারণা ছিল। নিবেদিতাকেও অনেকে ম্লেচ্ছ বলতেন। এবং মা সারদা হচ্ছেন সেই মহীয়সী নারী। স্বামী বিবেকানন্দ কলকাতাতে বাগবাজারে একটা বাড়ি ভাড়া খুঁজছেন নিবেদিতাকে রাখার জন্যে। তখন নিবেদিতা হননি, তখন মার্গারেট এলিজাবেথ নোবেল, আয়ারল্যান্ডের মেয়ে ছিল। একটা বাড়ি কলকাতায়, ভারতের রাজধানী তখন কলকাতা, খুঁজে পাননি। ম্লেচ্ছ মেয়ে তো, কে বাড়ি ভাড়া দেবে? কে দিলেন বাড়ি ভাড়া? না, নিজের বাড়িতেই তাকে বললেন, খুকি আমার কাছে থাকবে। তখনকার দিনের সমাজের প্রেক্ষাপটে একজন হিন্দু বিধবার পক্ষে এই কথাটা বলা যে কতখানি বৈপ্লবিক, যুগান্তকারী, আমরা আজকে তো এটা বুঝতেও পারবো না। কিন্তু শ্রী মা অনায়াসে বললেন স্বামীজিকে, নরেন তুমি এত ভাবছো কেন খুকিকে নিয়ে? ও আমার কাছে থাকবে, ভাবতে পারেন? ব্রাহ্মণের বিধবা সেকালের দিনে তিনি বলছেন ও আমার কাছে থাকবে, একজন ম্লেচ্ছ মেয়ে আমার কাছে থাকবে। তো সেই আনন্দময়ীর চরিত্রে এই বিরাট ঔদার্যের কথা রবীন্দ্রনাথ লিপিবদ্ধ করেছেন। এবং আমার ধারণা এই যে নিবেদিতার সঙ্গে রবীন্দ্রনাথের খুব সৌহার্দ্য বন্ধুত্ব হয়েছিল পরবর্তী সময়ে, এবং তিনি জেনেছিলেন আনন্দময়ী যে চরিত্র অঙ্কন করেছেন, আমার নিজের ধারণা নিবেদিতার কাছ থেকে জেনে তিনি এই সারদাময়ীর প্রতিচ্ছায়া হিসেবে আনন্দময়ীকে অঙ্কিত করেছিলেন তার গোরা উপন্যাসে। ভারতবর্ষের ভাবনা, ভারত ভাবনা, স্বামীজির যেটা আমরা বলছি, এই কথাগুলো এক্ষেত্রে আমাদের মনে রাখা প্রয়োজন হবে। যাই হোক, স্বামী বিবেকানন্দ তার যে অসাধারণ ভারত দৃষ্টি তিনি কী করে লাভ করেছেন, মহিতলাল মজুমদারের কথা একটু আগে বলছিলাম। তিনি তার ওই প্রবন্ধের মধ্যে বলছেন নরেন্দ্রনাথের দ্বিজত্ব লাভ। অসাধারণ বিশ্লেষণ মহিতলাল মজুমদারের। বলছেন স্বামীজি 1890 থেকে 1892 সাল পর্যন্ত হিমালয়ের গিরি গুহার মধ্যে তপস্যা করেছেন। তপস্যা করে তিনি এই ভারতবর্ষের আত্মাকে আবিষ্কার করার চেষ্টা করেছেন, এবং অবশেষে তিনি তার তপস্যার সিদ্ধি লাভ করেছেন। ভারতবর্ষের আত্মাকে তিনি আবিষ্কার করেছেন। সেই প্রবন্ধের মধ্যে মহিতলাল বলছেন নরেন্দ্রনাথের দ্বিজত্ব লাভ। নরেন্দ্রনাথের ধ্যান দৃষ্টিতে তার দিব্য জ্ঞান লাভ হয়ে গেছিল আগেই ভগবান শ্রীরামকৃষ্ণের সৌজন্যে। এবং এবার মহিতলাল বলছেন এই যখন তিনি ভারত ভ্রমণ করছেন 1890 থেকে 1892 সাল পর্যন্ত, সেই সময় সেই উত্তরের হিমালয় থেকে দক্ষিণের কন্যাকুমারী পর্যন্ত তিনি পদব্রজে গোটা ভারতবর্ষকে জরিপ করেছিলেন স্বামী বিবেকানন্দ। তখন তার প্রাণ দৃষ্টি খুলে গেল। প্রথমে তার জ্ঞান দৃষ্টি বা ধ্যান দৃষ্টি শ্রীরামকৃষ্ণের সুবাদে, এবং পরবর্তী সময়ে তার নিজের তপস্যার সুবাদে তিনি জ্ঞান দৃষ্টি লাভ করলেন
ভারতবর্ষ সম্পর্কে। এবং এটাকেই মোহিতলাল বলছেন এটা হচ্ছে নরেন্দ্রনাথের নতুন জন্ম। বলেছেন নরেন্দ্রনাথের দ্বিজত্ব লাভ। এই দ্বিজত্ব লাভ যদি তিনি না করতে পারতেন তাহলে তার ভারত ভাবনাটা অসম্পূর্ণ থেকে যেত। এই যে নিবেদিতা লিখলেন, আমি একটু আগে উল্লেখ করে এলাম, তিনি বলছেন, এমনি বলছেন না, ইন্ডিয়া থ্রবড ইন হিজ ব্রেস্ট, তার বুকের হৃৎপিণ্ডের মধ্যে ইন্ডিয়া, ভারত স্পন্দিত হতো। ইন্ডিয়া বেট ইন হিজ পালসেস, তার ধমনির মধ্যে, ধমনী রক্ত প্রবাহের মধ্যে ইন্ডিয়া মানে ভারত স্পন্দিত হতো। ইন্ডিয়া ওয়াজ হিজ ডে ড্রিম অ্যান্ড ইন্ডিয়া ওয়াজ হিজ নাইট মেয়ার। ইন্ডিয়া হচ্ছে, ভারত হচ্ছে তার দিবসের স্বপ্ন, আবার ভারত হচ্ছে তার রাত্রির দুঃস্বপ্ন। এটাও ভারতবর্ষ। এই যে ভারত 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 বলে বিবেকানন্দ পাগল হয়ে যেতেন, এটাকে নিবেদিতা নিজের চোখে দেখেছে। তাই বলছেন, যেদিন থেকে আমি এই ভারতের ভূমিতে পা দিলাম সেদিন থেকে আমার গুরুর মহাপ্রয়াণ পর্যন্ত আমি তার মধ্যে একটা অন্তর্দাহ অনুভব করেছি। হৃদয়ের একটা অসাধারণ যন্ত্রণা স্বামীজির মধ্যে অনুভব করেছি। সেই যন্ত্রণাটা কি? তার নাম হচ্ছে ভারত, 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 ভারত। এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ে যাচ্ছে, নিবেদিতার গলায় আপনারা লক্ষ্য করেছেন, ছবিতে দেখেছেন, একটা গলায় রুদ্রাক্ষের মালা সবসময় থাকতো। এই রুদ্রাক্ষের মালা তার গুরুর কাছ থেকেই তিনি পেয়েছেন, স্বামীজির কাছ থেকেই তিনি পেয়েছেন। এই মালা তিনি সবসময় হাতে যেমন জপ করে তেমনি এই মালাটি জপ করতেন। এবং জপ করার সময় যে মন্ত্র আমরা বলি, যারা আমরা দীক্ষা নিয়েছি আমরা জানি এই দীক্ষা মন্ত্র কাউকে বলতে নেই। সুতরাং নিবেদিতা তার দীক্ষা মন্ত্র কি হয়েছে আমরা জানি না, কখনো কাউকে বলেননি। কিন্তু একটি মন্ত্র তিনি এই মালাটি জপ করতে করতে বলতেন, ভারত, ভারত, ভারত। অর্থাৎ তার দীক্ষা মন্ত্রের মতো এমন পবিত্র হচ্ছে এই ভারত তার কাছে, তাই তিনি এই মালাটি নিয়ে জপ করতেন, ভারত, ভারত, ভারত। একদিন তার নিবেদিতা স্কুল, যেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দের প্রেরণায়, সেই বিদ্যালয়ের ছাত্রীরা মেয়েদের জন্য স্কুল স্বামীজি ভেবেছেন। ভেবে দেখুন তখনকার দিনের সমাজ, একজন সন্ন্যাসী মেয়েদের জন্য স্কুল করছেন, ভাবাই যায় না। সন্ন্যাসীর সঙ্গে মেয়েদের তো সম্পর্কই থাকে না, থাকবেই না, এটাই সন্ন্যাসীর আদর্শ। আর সেখানে স্বামী বিবেকানন্দ মেয়েদের জন্য স্কুল করছেন। তখনকার দিনের সমাজে কোনো সন্ন্যাসী এরকম করেছেন? একটা মহাকালী পাঠশালা বলে একটি স্কুল হয়েছিল, একজন মাতাজি, তার নাম গঙ্গামাই। এই গঙ্গামাই হচ্ছেন রানী লক্ষ্মীবাইয়ের সহযোদ্ধা এই সিপাহী বিদ্রোহের সময়। গঙ্গামাই মহাকালী পাঠশালা, সেখানে স্বামীজিকে তারা নিয়ে গেছিলেন। পরবর্তীকালে আমরা দেখি স্বামীজি দেখে এসেছেন। কিন্তু কোনো সন্ন্যাসী মেয়েদের জন্যে, তাদের শিক্ষার জন্যে চেষ্টা করছেন, স্কুল প্রতিষ্ঠা করছেন, বিদ্যালয় প্রতিষ্ঠা করছেন, এই আমরা ভাবতেও পারি না। কিন্তু স্বামীজি করেছেন মেয়েদের জন্য স্কুল, নিবেদিতা বিদ্যালয়। সেই নিবেদিতা বিদ্যালয়ে স্বামীজির প্রেরণায় নিবেদিতা পুরোটাই দেশীয়ভাবে, আমাদের ভারতীয়ভাবে তিনি এই স্কুলটিকে পরিচালনা করছেন, স্বামীজির ভাবে, ভারতীয়ভাবে। কারণ এই ভারতীয় ভাবনাটা নিবেদিতা পেয়েছেন স্বামীজির কাছ থেকে। স্বামীজির কাছ থেকে এই ভারতীয় ভাবনাটা নিবেদিতা পেয়েছিলেন। তো একদিন স্কুলের ছাত্রীরা সবাই বলছে লাইন টানবো, লাইন টানবো, লাইন টানবো। কিছু হয়তো ড্রয়িং ট্রয়িং করবে, তাই বলছেন লাইন টানবো, লাইন টানবো, লাইন টানবো। নিবেদিতা শুনেছেন, তার কানে গেছে, কি লাইন টানবে? লাইন কি তোমার দেশের ভাষা? ইংরেজি কথা লাইন, লাইন টানবো বলছো কেন? কেউ বলতে পারো না লাইনের বাংলা কি হবে? তখন একটি মেয়ে, কেউ বলতে পারছে না। একটি, কারণ আমরা তো আমাদের অবস্থা এমনই হয়ে গেছে খারাপ, আমরা লাইনের বাংলা কী হবে আমি বলতে পারবো। কজন আপনারা পারবেন লাইনের বাংলা কী হবে? একটি মেয়ে বলেছে রেখা, আর নিবেদিতা একদম লাফ মেরে উঠেছে, ঠিক বলেছো, রেখা, রেখা, রেখা। আচ্ছা তোমরা বলো তো তোমাদের দেশের রানী কে? নিবেদিতা বলছে। এই সব স্বামীজির প্রেরণা, ভারত দৃষ্টির প্রভাব।
তখন মেয়েরা সব একসঙ্গে চিৎকার করে বলছেন, ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া। তখন তো মহারানী ভিক্টোরিয়ার আমল চলছে, শাসন চলছে, তাই বলছেন ভিক্টোরিয়া। স্বামীজি রেগে, নিবেদিতা রেগে গেলেন, তার মুখ লাল হয়ে গেল, ফর্সা মুখ একদম লাল হয়ে গেল। কি, তোমাদের দেশের রানী ভিক্টোরিয়া? বলো কে তোমাদের দেশের রানী? আর মেয়েরা কিছু বলতে পারছে না। তারা তো ঠিক কথাই বলছে, ভিক্টোরিয়া তাদের দেশের রানী, ভিক্টোরিয়াই বলেছে, কিন্তু সিস্টার তো রেগে যাচ্ছে। কেউ বলতে পারো না তোমার দেশের রানী কে, কেউ বলতে পারলো না। তখন নিবেদিতা বলছেন, এই স্বামী বিবেকানন্দের ভারত দৃষ্টি, ভারত ভাবনার প্রভাব নিবেদিতার মধ্যে। ভিক্টোরিয়া কেন তোমাদের রানী হবেন? ভারতের রানী, দেশের রানী। তোমাদের ভারতের রানী হচ্ছেন সীতা। নিবেদিতা বললেন, সীতা হচ্ছে ভারতের চিরকালের রানী। নিবেদিতার এই দৃষ্টি স্বামীজির কাছ থেকে পাওয়া। স্বামীজির বক্তৃতা পড়ুন, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, যার বাংলা হয়েছে, বাংলায় যেটা পাওয়া যায় সেখানে দেখুন স্বামীজির বক্তৃতার মধ্যে কি সীতার কথা বলছেন স্বামীজি। যখন মাদ্রাজে এসেছেন, বক্তৃতা করছেন, সীতার কথা বলতে বলতে তিনি প্রায় উন্মাদ, আত্মহারা হয়ে যাচ্ছে। এই যে ভারত দৃষ্টি, এই যে সীতার প্রতি দৃষ্টি, এবং স্বামীজি বক্তৃতার মধ্যে বলছেন, আমরা সবাই সীতার সন্তান, ভারতের সবাই আমরা হচ্ছে সীতার সন্তান। এই যে সীতার কথা বলতে গেলে স্বামীজি আত্মহারা হচ্ছেন, নিবেদিতা আত্মহারা হচ্ছেন। নিবেদিতাও এটা উত্তরাধিকার সূত্রে স্বামীজির কাছ থেকে এই দৃষ্টি লাভ করেছেন, ভারত দৃষ্টি। স্বামীজি ভারতের কথা বলতে গেলে আমি বলেছি আত্মহারা হতেন, গর্বে তার বুক ফুলে যেত, স্ফীত হতো তার বক্ষ ভারতের কথা বলতে গেলে। যখন তিনি বিদেশ থেকে ফিরছেন আমেরিকায় প্রথমবার, তখন তার এরোপ্লেন ছিল না, জাহাজে করে আসছেন। তো জাহাজের মধ্যে সব যাত্রীই হচ্ছে হয় আমেরিকান নাই ইউরোপীয়। সেখানে একমাত্র এদেশের যাত্রী হচ্ছেন স্বামী বিবেকানন্দ। ওই জাহাজে দুজন খ্রিস্টান মিশনারি সাহেব, মানে হয় আমেরিকান নাই ইউরোপিয়ান হবে, তারা এই সন্ন্যাসীর পোশাকে স্বামীজিকে দেখে খুব নিন্দা করতে শুরু করলেন। বলতে এরা সন্ন্যাসীর পোশাক পরে দিনের বেলায়, আর রাত্রেবেলায় তারা চুরি করে, ডাকাতি করে, এসব বলছে। স্বামীজি শুনছেন চুপচাপ, কিচ্ছু বলছেন না। তখন তারা আরো উৎসাহিত হয়ে বলছেন, আসলে এই দেশটাই তো খারাপ, মানে ভারতটাই তো খারাপ, ভারতের লোকগুলোই খারাপ, ভারতের সব কিছুই খারাপ, এইসব তারা উৎসাহিত হয়ে বলতে শুরু করছেন। এইবার স্বামীজি উঠেছেন, তার আসন থেকে তিনি উঠে গিয়ে ওই দুজন মিশনারি, ইউরোপীয় মিশনারি কিংবা আমেরিকান মিশনারি হবে, দুজনের কলার চেপে ধরেছেন। সন্ন্যাসী গিয়ে দুজনের কলার চেপে ধরে দুটো হ্যাঁচকা টান মেরেছেন। ওদের ভয়ে আত্মহারা, আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে, এমন টান মেরেছে। স্বামীজির গায়ে তো খুব জোর ছিল। যদি আর একটা কথাও আমার দেশ, আমার দেশের সংস্কৃতি এবং আমার ধর্ম সম্বন্ধে উচ্চারণ করেছে, বলেছে না চোর ডাকাত বদমাস, এই দেশের লোকগুলো সবই ধর্ম নেই, কিছু নেই, সবই বদমাইশি, আর একদম কলার চেপে ধরে বলছে, যদি একটা কথাও আর একটা আমার দেশ, আমার দেশের সংস্কৃতি সম্বন্ধে উচ্চারণ করেছো, তোমাদেরকে এই জাহাজে আর রাখবো না। কলার চেপে ধরে জাহাজের কিনারায় নিয়ে গেছে, ছুঁড়ে ফেলে দেবো সমুদ্রের মধ্যে। তখন সেই দুজন সাহেব পুঙ্গব মিশনারি তারা স্বামীজির পায়ে ধরেছে, আর কখনো বলবো না, আমাকে ছেড়ে দিন, ক্ষমা করুন, আর ভুল হয়ে গেছে, আর কখনো করবো না, খবরদার। আর যদি জীবনে কখনো তোমাদের জীবনে করো, তাহলে কিন্তু আবার তোমাদের ভাগ্যে কষ্ট আছে। তারা ভয়ে কাঁপতে কাঁপতে শুরু করেছে। এই ভারত সম্বন্ধে একটি কথা বললেও স্বামীজির কাছ থেকে কারো রেহাই ছিল না, নিষ্কৃতি ছিল না। দেখুন, যদি ওই সমাজের এই জাহাজের সব যাত্রীরা তো হয় ইউরোপিয়ান নয় আমেরিকান, সবাই মিলে স্বামীজির উপর ঝাঁপিয়ে পড়তো, স্বামীজি একা কী করতেন? কিন্তু যে সাহস এবং শৌর্যের অধিকারী ছিলেন বিবেকানন্দ, তার সামনে দাঁড়ানোর ক্ষমতা ওই জাহাজের সাহেবদের কি 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 ক্ষমতা গোটা পৃথিবীরও কারোর ছিল। কাউকে তিনি ভয় পেতেন না।
এবং তাদের ক্ষমা চাইয়ে ছেড়েছেন, ভারতের বিরুদ্ধে তারা কথা বলেছেন। লাহোর ট্রিবিউন বলে সেকালে, তখন তো আজকের পাকিস্তানের লাহোর, তখন তো ভারতের মধ্যেই লাহোর ছিল, রাওয়ালপিন্ডি এই ভারতের মধ্যেই ছিল, এই বাংলাদেশের ঢাকা টাকা সব তখন ভারতের মধ্যেই ছিল। তো স্বামীজি গেছেন লাহোরে। তো লাহোরে একটি বিখ্যাত সংবাদপত্রের নাম লাহোর ট্রিবিউন, এবং লাহোর ট্রিবিউনের যিনি সম্পাদক ছিলেন তিনি একজন বাঙালি ছিলেন, নগেন্দ্রনাথ গুপ্ত। খুব পাওয়ারফুল, শক্তিশালী সাংবাদিক ছিলেন তিনি। নগেন্দ্রনাথ গুপ্ত লিখছেন, স্বামীজি গেছেন লাহোরে, বক্তৃতা করে মানুষকে পাগলা করে দিয়েছেন একদম, এবং সেখানে স্বামীজির বিজয় মাল্য, সবাই তাকে সম্বর্ধনা দিচ্ছে, মালা পরাচ্ছে, কপালে জয় তিলক এঁকে দিচ্ছেন। তিনি লিখছেন, নগেন্দ্রনাথ গুপ্ত তার স্মৃতিকথায় লিখেছেন, স্বামী বিবেকানন্দ এই মহাগৌরবের সময় তাকে সবাই সম্মান করছে, সবাই নিয়ে তাকে মাথায় তুলে নাচছে। সেই সময় তিনি একদিন আমার বাড়িতে এলেন, স্বামীজি গেলেন, দেখলাম তার মুখখানা থমথম করছে, বেদনায় সেই মুখখানি আচ্ছন্ন, বেদনায় আচ্ছন্ন সেই মুখ, রেখায় রেখায় বেদনার চিহ্ন ফুটে উঠছে। তিনি ভাবছেন, এই এত লোকের সম্বর্ধনা, বিজয় উল্লাস, বিজয় মাল্য তিনি লাভ করেছেন, এই তো সেই কপালের জয় তিলক এখনো তো সুখ হয়নি, গলায় যে মালা দিয়েছে মানুষ সেগুলো তো এখনো অম্লান, তাহলে স্বামীজির মুখে এত বেদনায় আচ্ছন্ন কেন? স্বামীজি এসে বলছেন, যদি আমি দেশে গেলে, আমি জেলে গেলে যদি দেশের কোনো কল্যাণ হয়, ভারতের কোনো কল্যাণ হয়, তাহলে আমি জেলে যাবার জন্য প্রস্তুত। নগেন্দ্রনাথ গুপ্ত লিখছেন, এই বিরাট মহাপুরুষ, সারা দেশ তার ধন্য ধ্বনিতে মুখরিত, তার কপালে জয় তিলক এখনো অম্লান, গলায় বিজয় মাল্য এখনো অম্লান, আর তিনি জেলে যেতে চাইছেন কেন? সে সময় বাল গঙ্গাধর তিলক, মহারাষ্ট্রের বিখ্যাত জাতীয়তাবাদী নেতা, তাকে কারাগারে আটকে রেখে পুলিশ অকথ্য নির্যাতন করছে, ব্রিটিশ রাজশক্তি। স্বামীজির যন্ত্রণায় ঘুম হচ্ছে না, ছটপট ছটপট করছেন। সেজন্য বলছেন, আমি জেলে করে যদি দেশের কোনো কল্যাণ হয়, তাহলে আমি জেলে যাবার জন্য প্রস্তুত। 1895 সালে স্বামীজির পরের ভাই মহেন্দ্রনাথ দত্ত, তিনি লন্ডনে গেছেন, তখন স্বামীজি লন্ডনে আছেন। স্বামীজি তার নিজের ভাইকে বলছেন, দেশের খবরটা কি, ভারতের কি খবর বল। তো বলছেন, ভারতে কিছুদিন আগে তুমি জেনে এসেছ একটা প্রতিষ্ঠান গড়েছে, প্রতিষ্ঠান এর জন্ম হয়েছে জাতীয় কংগ্রেস বলে, ন্যাশনাল কংগ্রেস। সেই কংগ্রেসের লোকেরা কি করছে? স্বামীজি বলছেন, তারা মিটিং টিটিং করছে, আর এই ইংরেজদের কাছে বলছেন, তোমরা আমাদেরকে একটু আরেকটু দয়া করো, আরেকটু আমাদের স্বাধীনতা দাও, আরেকটু আমাদের গৌরব বৃদ্ধি করে দাও। ভিক্ষাপাত্র নিয়ে বলছেন, স্বামীজি বলছেন, আরে ভিখারিকে কেউ সম্মান করে? ভিক্ষাপাত্র নিয়ে ওইসব বললে কিছু হবে না, ডেকে হেঁকে বলুক আমরা আজ থেকে স্বাধীন হলাম, আর পৃথিবীর সব স্বাধীন দেশের কাছে ডিক্লারেশন পাঠিয়ে দিক যে আমরা আজ থেকে স্বাধীন। যদি এতে গুলি চলে তো চলুক গুলি, স্বামীজি বলছেন, ব্রিটিশের রাজত্ব তো চলুক গুলি, আর সেই গুলির প্রথম এসে পড়ুক। স্বামীজি নিজের বুকে হাত দিয়ে বলছেন, আমার বুকে। অর্থাৎ দেশের জন্যে, ভারতের জন্যে তিনি প্রথম শহীদ হতে চেয়েছিলেন স্বামী বিবেকানন্দ, গর্বের সঙ্গে। স্বামীজির যে ভারত ভাবনা, যে ভারত দৃষ্টি, সেই ভারত ভাবনা কি তার জন্মভূমি বলে এই ভারতের প্রতি সম্মান, এত ভালোবাসা? না। স্বামীজি বলছেন, আমার কাছে আমি সন্ন্যাসী, বৈদান্তিক সন্ন্যাসী, আমার কাছে এদেশ ওদেশ, ইংল্যান্ড আমেরিকা আবার কি, আমরা তো সারা পৃথিবীর মানুষের প্রতিনিধিত্ব করছি, সুতরাং আমাদের তো আলাদা করে কোনো দেশ নেই। ভারত, ইংল্যান্ড এসব কি, আমেরিকা এসব কি? আমরা সারা পৃথিবীর নাগরিক,
তাহলে তিনি ভারত 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 বলে অস্থির হচ্ছেন কেন? তার কারণ ভারত তার জন্মভূমি বলে নয়। স্বামীজি বলছেন ভারত হচ্ছে চিরন্তন সত্যের জন্মভূমি। পৃথিবীর যা কিছু সুন্দর মহান চিন্তা ভাবনা দর্শন, তার জন্মদাত্রী হচ্ছে এই ভারতবর্ষ। সেই মহাভারতের জন্য স্বামীজির এরকম গৌরব চেতনা, গৌরব বোধ। জন্মভূমি বলে নয়, তার নিজের দেশ বলে নয়, কারণ ভারতের সত্য দৃষ্টি, ধ্যান দৃষ্টি, উন্নত মহৎ চিন্তা ভাবনা সারা পৃথিবীর গৌরব, স্বামীজি বলছেন। এবং তার একটি বিখ্যাত কবিতা আছে, সেই কবিতাটির নাম টু দি অ্যাওয়েকেন ইন্ডিয়া, প্রবুদ্ধ ভারতের প্রতি, ইংরেজিতে লেখা কবিতা। তার মধ্যে বলছেন ও ট্রুথ, ইন্ডিয়াকে, ভারতবর্ষকে সম্বোধন করছেন ও ইন্ডিয়া বলে নয়, হে ভারত বলে নয়, বলছেন ও ট্রুথ, হে সত্য। অর্থাৎ ভারতবর্ষ হচ্ছেন সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক, ধর্মের প্রতীক, যা কিছু মহৎ চিন্তা তার প্রতীক হচ্ছে এই ভারতবর্ষ। সেই ভারতবর্ষকে তিনি প্রতীক রূপে দেখছেন এই জল, মাটি, নদী, পাহাড়, এই সমন্বিত একটি ভূখণ্ড বলে নয়, দেখছেন একটি প্রতীক রূপে। ও ট্রুথ, নো ডেথ ফর দি, তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু হতে পারে না, তব তরে প্রতীক্ষায় আছে বিশ্বজন। স্বামীজি লিখছেন তব মৃত্যু নহে কদাচন, তোমার যদি মৃত্যু হয় তাহলে সব শেষ হয়ে যাবে, যা কিছু মহান পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। ও ট্রুথ, তাই জন্য বলছেন ও লাভ, ও পিওরিটি বলে তিনি সম্বোধন করছেন এই কবিতার মধ্যে ভারতবর্ষকে। আমি আর কথা বাড়াবো না, আমি কথা শেষ করে আনছি। এই ঘটনাটা আমি বলছি, এটা আমি শুনেছিলাম পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজি মহাজের কাছে। এটি কোনো গ্রন্থের মধ্যে আমি পাইনি, ওর মুখে আমি শুনেছিলাম, পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজির মুখে। একদিন নিবেদিতা স্বামীজির কাছে এসেছেন, তার কাছে শিষ্যার মতো তার চরণ প্রান্তে বসেছেন, বসে বলছেন স্বামীজি, আমি ভারতবর্ষকে জানতে চাই, ভারতবর্ষকে সঠিকভাবে চিনতে চাই, কিভাবে আমি চিনব? স্বামীজি শুনলেন, শুনে গম্ভীর হয়ে গেলেন, তিনি ভাবান্তরিত হলেন। মহারাজ বলছিলেন, স্বামীজি ভাবান্তরিত হলেন, হয়ে তিনি বসেছিলেন, স্বামীজি উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে বলছেন নিবেদিতাকে, ও তুমি ভারতকে জানতে চাও, ভারতবর্ষ সম্পর্কে জানতে চাও? লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, আমাকে দেখো, আই অ্যাম ইন্ডিয়া, আমি ভারতবর্ষ। স্বামীজি মুখ রক্তাক্ত হয়ে গেল, এত ভালোবাসেন ভারতবর্ষকে, চিন্তা করতে করতে তার সমস্ত মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল ভালোবাসায়। ও তুমি ভারতকে জানতে চাও, ভারত সম্বন্ধে জানতে চাও, তাহলে তাকাও আমার দিকে, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, আই অ্যাম ইন্ডিয়া, আই অ্যাম কনডেন্সড ইন্ডিয়া, আমি হচ্ছি সংহত ভারতবর্ষ। রোমারোলা তার যে বিখ্যাত বিবেকানন্দ জীবনী আছে, ফরাসি ভাষায় লেখা, ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, অসাধারণ অনুবাদ হচ্ছে, আবার বাংলাতেও ঋষি দাসের অনুবাদ আছে, খুব সুন্দর অনুবাদ, বিবেকানন্দের জীবন। সেখানে আমরা দেখছি রোমাওয়ালা বলছেন স্বামীজি সম্পর্কে, স্বামীজি কি ছিলেন? দি কনসার্নস অফ ইন্ডিয়া, তিনি ছিলেন কনসার্নস অফ ইন্ডিয়া, ভারতের বিবেক, ইটস ইউনিটি অ্যান্ড ইটস ডেস্টিনি, ভারতের ঐক্য এবং ভারতের নিয়তি, সবটাই স্বামীজি ছিলেন। রোমাওয়ালা লিখেছেন ইটস কনসার্নস, ইটস ইউনিটি অ্যান্ড ইটস ডেস্টিনি, স্বামীজি বলছেন। তা স্বামীজির ভারত চিন্তা হচ্ছে সমগ্র পৃথিবীর চিন্তা, শুধু ভারতবর্ষের চিন্তা নয়, সমগ্র পৃথিবীর চিন্তা। একজন নিগ্রো আমেরিকায়, শুনেছেন স্বামীজি খুব বিখ্যাত হয়েছে, তো
তা নিগ্রো সে ভাবছে আমাদেরই একজন হবে আর কি। সে তো নিগ্রো কালা আদমি, সে ভাবছে এই লোকটাও তো আর সাহেব নয়, এও আমাদের মতো একটা কালা নিগ্রো। ভাবছেন একজন এত বড় মানুষ, সব খবরের কাগজে নাম ছবি টবি বেরোচ্ছে, হচ্ছে আমারই জাতি, আমার জাতির লোক একজন, আমার এই কমিউনিটির একজন লোক ভাবছেন। স্বামীজি কখনো বললেন না, ও ভাবছে তুমি খুব ভালো কাজ করেছো, তোমাকে হ্যান্ডশেক করছি ইত্যাদি, ওই লোকটা বলছে। স্বামীজি তার সঙ্গে হ্যান্ডশেক করছেন। একজন বলছেন আপনি ওর সঙ্গে হ্যান্ডশেক করছেন কেন? ওটা নিগ্রহ একটা, ওর সঙ্গে হ্যান্ডশেক করছেন কেন? কে ও? কি পৃথিবীর মানুষ নয়? ও পৃথিবীর একজন সদস্য নয়? সুতরাং কেন তাকে আমি অস্বীকার করব? সেও তো আমার ভাই। আমাদের ভারতবর্ষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসিক সবাইকে নিয়ে তো এই ভারতবর্ষ, শুধু হিন্দুকে নিয়ে নয়। নিবেদিতা বলছেন, ক্রিস্টিন বলছেন, সিস্টার ক্রিস্টিন, যে মাই ব্রাদার দি মোহামেডান, দি ফ্রেজ হি অফেন ইউজড। স্বামীজি সবসময় বলতেন মাই ব্রাদার দি মোহামেডান, মুসলমান ভাই আমার। আবার স্বামীজি বলছেন হে ভারত ভুলিও না। এ তো আপনারা আশা করি সবাই জানেন। মুচি, অজ্ঞ, মেথর, নিজ জাতি সবাই আমার ভাই, আমার প্রাণ, স্বামীজি বলছেন। এই সমগ্র ভারতবর্ষের মানুষকে নিয়ে তার ভারত দৃষ্টি তিনি রচনা করেছিলেন। শুধু বাঙালিকে নিয়ে নয়, শুধু কোনো একটা সম্প্রদায়কে নিয়ে নয়, সবাইকে নিয়েই তার ভারত দৃষ্টি, এই ভারত ভাবনা তিনি গড়ে। আমার সব কিছু তার কাছ থেকে পাওয়া। আর ওই যে নবীননাথ লিখেছেন আনন্দময়ীর চরিত্র গোরা উপন্যাসে, ওটি হচ্ছে আমার ধারণা সারদাময়ীর জীবনকে অনুসরণ করে রবীন্দ্রনাথ এই আনন্দময়ীর চরিত্র অঙ্কন করেছিলেন। এবং ওই যে গোরাটি কে? গোরা তো আয়ারল্যান্ডের একজন দম্পতির ছেলে। সিপাহী বিদ্রোহের সময় শিশুটির বাবা মা সব মারা যায়, তখন আনন্দময়ী, তিনি হিন্দু ঘরের ব্রাহ্মণের নিষ্ঠাবান একজন মহিলা, তিনি তাকে নিজের সন্তান জ্ঞানে তাকে মানুষ করে তুলেছিলেন। গোরা বুঝতেই পারেনি যে সে হিন্দু নয়, সে ভারতীয় নয়, এমনভাবে স্নেহে আনন্দময়ী তাকে মানুষ করেছিলেন। এইবার আপনি একটা লক্ষ্য করুন, একটা মিল, একটা সাদৃশ্য, যে নিবেদিতা কিন্তু আয়ারল্যান্ডের লোক। এবং এই নিবেদিতাকে একটু আগে বললাম স্বামী বিবেকানন্দ একটা ঘর খুঁজছেন বাগবাজারে নিবেদিতাকে রাখার জন্য। একটা ঘর ভাড়া পাচ্ছেন না, ম্লেচ্ছ মেয়ে, কেউ ঘর ভাড়া দিচ্ছে না। তখন ঘর ভাড়া দিলেন কে? ঘর ভাড়া না, একটা তার ঘরের সঙ্গে তার একসঙ্গে থাকার, একই শয্যায় শয়ন করার অধিকার দিলেন মা শারদাময়ী, মা শারদা দেবী। ও আমার কাছে থাকবে। নরেন তুমি এত চিন্তা করছো কেন খুকির জন্যে? নিবেদিতাকে মা খুকি বলতেন, খুকি আমার কাছে থাকবে। তখনকার দিনে এই দৃষ্টিভঙ্গি আমরা ভাবতে পারি না। আনন্দময়ী আসলে আর কেউ নয়। আমার নিজের বিশ্লেষণ ধরা পড়েছে এই রবীন্দ্রনাথ শারদাময়ীর অনুসরণে এই নিবেদিতাকে ওই গোরার চরিত্রে অঙ্কন করেছেন, আর আনন্দময়ীর চরিত্রে শারদাময়ীর চরিত্রটাকে তিনি প্রতিফলিত করার চেষ্টা করেছেন বলে আমার নিজস্ব ধারণা। তো স্বামী বিবেকানন্দের ভারত ভাবনা আসলে কোনো গণ্ডিবদ্ধ, কোনো সংকীর্ণ চেতনার পরিচয়বাহী নয়। এই ভারত ভাবনা একটি বিরাট উন্নত উদার দৃষ্টিভঙ্গি, ধ্যান থেকে উত্থিত এই দৃষ্টিভঙ্গি তিনি লাভ করেছিলেন স্বামী বিবেকানন্দ। ভারত ভারত বলতে বলতে আমরা দেখেছি নিবেদিতা আত্মহারা হয়ে যেতেন, স্বামীজিও আত্মহারা হতেন। ভারত 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 বলতে বলতে, ভারত হচ্ছে আমার জীবন, আমার হৃৎস্পন্দন, আমার সব কিছু হচ্ছে ভারতবর্ষ। ভারত আমার প্রাণ। এই প্রাণ যে স্বামীজির ভারতবর্ষ, এবং এই ভারতবর্ষের সঙ্গেই তার জীবনের সব ঐশ্বর্য। সিস্টার ক্রিস্টিন বলছেন আমরা সেদিনই ভারতবর্ষকে প্রথম ভালোবাসতে শিক্ষা পেয়েছিলাম, শুরু করেছিলাম যেদিন স্বামীজির মুখে ইন্ডিয়া এই 5টি অক্ষরের সমন্বয়ে গঠিত এই ভূখণ্ডের নামটি আমরা শুনেছিলাম, ইন্ডিয়া। বলতেন এই 5টি লেটার স্বামীজি বলতেন, এর মধ্যে এত কিছু ধরিয়ে দিতেন। কি দিতেন? ভালোবাসা, গৌরব, অহংকার,
গর্ব সব এর মধ্যে ধরিয়ে দিতেন। আরও কত কি ধরিয়ে দিতেন। ঘরে ফেরার ব্যাকুল বাসনা সেই এই ইন্ডিয়া কথাটার মধ্যে হতেন, এবং এই ইন্ডিয়া কথাটি স্বামীজির মুখে শুনে আমরা ভারতকে ভালোবেসেছিলাম, ভারতকে ভালোবাসতে শিখেছিলাম। স্বামীজির কাছ থেকেই ভারতকে ভালোবাসার শিক্ষা লাভ করেছিলাম। সিস্টার ক্রিস্টিন স্বামীজির শিষ্যা, তিনি বলছেন। আর নিবেদিতা তো স্বামীজির মানস কন্যা, তার তো কোনো তুলনাই হয় না। সিস্টার ক্রিস্টিনও তাই, কিন্তু নিবেদিতা আমাদের কাছে অনেক বেশি পরিচিত। তিনি তার জীবনটাকে দিয়েছিলেন ভারতের জন্যে। দার্জিলিংয়ে তার মরদেহ হিন্দু প্রথায় সৎকার করা হয়েছিল, চিতায় সৎকার করা হয়েছিল আগুন দিয়ে। এবং সেখানে যদি আপনারা যান দার্জিলিংয়ে, সেখানে ওই শ্মশানে একটি ফলক আছে, মার্বেল ফলক, সেখানে লেখা আছে, হিয়ার লাইজ সিস্টার নিবেদিতা ইন রেস্ট। এখানে ভগ্নী নিবেদিতা শান্তিতে বিশ্রাম করছেন। হু গেভ হার অল ফর ইন্ডিয়া, তিনি তার সর্বস্ব ভারতকে দিয়েছিলেন। স্বামীজি তার নামকরণ করেছিলেন নিবেদিতা। নাম যে কখনো এত সার্থক হয়ে উঠতে পারে, তো এই নিবেদিতা যে নামকরণ স্বামীজি করেছিলেন মার্গারেট এলিজাবেথ নোবেলকে, এটা দেখে আমরা বুঝি। ওই যে বলা হচ্ছে, হু গেভ হার অল ফর ইন্ডিয়া, তার সব তিনি ভারতবর্ষকে তিল তিল করে নিঃশেষ করে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। এবং এই ভারতবর্ষের প্রতি যে ভালোবাসা নিবেদিতার, কোথা থেকে তিনি পেয়েছিলেন? সব তার গুরুর কাছ থেকে পেয়েছিলেন, স্বামীজির কাছ থেকে পেয়েছিলেন। আজকে এই বিষয়ে বলার জন্যে আমাদের এই কেন্দ্রের সম্পাদক তথা অধ্যক্ষ প্রীতিভাজন স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ আমাকে অনুরোধ করেছিলেন। তার জন্যে পুনরায় তাকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা যে এতক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা ধরে নিঃশব্দে শুনলেন আমার কথা, সেজন্য আপনাদের সকলকে আমার অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নমস্কার।